বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র থেকে সপ্তম অধ্যায়। এর আগে এই এই অধ্যায়ের উপরে আরও একটি ক্লাস নেওয়া হয়েছিল। তো আজকে আমাদের একটু ক্লাসে আসতে দেরি হয়ে গেছিলো বিদ্যুৎ প্রবলেম থাকার কারণে। সো আমি একটু শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের টপিকসটি হচ্ছে ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়, অর্থাৎ ঋণ প্রদানের সময় ব্যাংক আসলে কি কি বিষয় বিবেচনা করে সেটা আমাদের জানতে হয় বা জানতে হবে। তো এর আগে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম যে ব্যাংক তহবিলের উৎস, অর্থাৎ ব্যাংক কোথা থেকে তার তহবিল সংগ্রহ করে থাকে, যে তার নিজস্ব কিছু মূলধন থাকে এবং পাশাপাশি সে আরও কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে সে ঋণ নিয়ে থাকে বা অর্থ সংগ্রহ করে থাকে। তো আবার অনেক সময় ব্যাংক, আমরা জানি বর্তমান যুগে ব্যবসায়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান কিন্তু তার নিজস্ব অর্থের পাশাপাশি অনেক সময় তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। তারা যদি ধারে বিজনেস কন্টিনিউ করতে চায় অথবা আন্তর্জাতিক বিজনেস করতে চায়, ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। তো আজকে আমরা দেখব যে আসলে আমরা ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করতে পারি, বা আমরা বলতে পারি যে ঋণ গ্রহণের একমাত্র একটি মাধ্যম আমরা জানি, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যে মাধ্যম থেকে বেশি ঋণ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠান, যে ব্যাংকগুলো আমাদেরকে ঋণ দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে ব্যাংক যখন ঋণ প্রদান করে তখন কিন্তু সে অনেকগুলো বিষয় বিবেচনা করে, সে বিষয়গুলোই কিন্তু আমরা আজকে দেখব। তো আমরা আজকে যেটি দেখব, তোমরা এখানে দেখতে পাচ্ছ ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়, অর্থাৎ যখন ব্যাংক ঋণ প্রদান করে কোনো প্রতিষ্ঠানকে অথবা কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে সে কি কি বিষয়গুলো বিবেচনা করবে বা সে কি কি বিষয়গুলো দেখবে সেটা আমরা আজকে দেখব। তো দেখো, এক্ষেত্রে ব্যাংক যখন ঋণ প্রদান করবে কাউকে, সেক্ষেত্রে দুটি পক্ষ থাকে। আমরা জানি কোম্পানি যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করবে। আবার যদি একজন গ্রাহক, অর্থাৎ আমি বা তুমি বা ব্যবসায় যারা করে কোনো ব্যক্তি যদি হয়, তো ব্যক্তিদের ক্ষেত্রে যখন ঋণ গ্রহণ করবে তখন ব্যাংক এই বিষয়গুলো ধারণা নিবে বা এই বিষয়গুলো দেখবে। আর কোম্পানি যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে কোম্পানির এই বিষয়গুলো দেখবে। তো আজকে আমরা এটাই আলোচনা করব। দেখো, ফার্স্ট, যদি ঋণ গ্রহণকারী বা ঋণ গ্রহীতা কোম্পানি হয়, কোম্পানি অনেক সময় ঋণ গ্রহণ করবে, সেক্ষেত্রে কি বিষয়গুলো বিবেচনা করবে। ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তারল্য। দেখো তোমরা এখানে লিখতে পাচ্ছি আমরা তারল্য। ফার্স্ট কোশ্চেন, যদি কোম্পানি হয় সেক্ষেত্রে তারল্য আমরা এখানে দেখব। ফার্স্ট যেটা তারল্য, তারল্য মানে কি সেটা আমি আগে বলে দিচ্ছি, যে তারল্য মানে হচ্ছে নগদ অর্থ। আমরা সাধারণ সেন্সে বলে থাকি তারল্য বলতে আমরা নগদ অর্থকে বুঝে থাকি। তো তারল্য বলতে নগদ অর্থ আমরা বুঝে থাকি। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারল্য থাকতে হয়। তারল্য জমা না থাকলে সে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করতে পারবে না। যখন ব্যাংক ঋণ প্রদান করবে তখন কোম্পানির ক্ষেত্রে ওই কোম্পানির তারল্য আছে কিনা, তারল্যের সংজ্ঞাটা যদি আমি বলি যে এরকম, পাওনাদারের দায় পরিশোধ করার ক্ষমতাকে, পাওনাদারের দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। তারল্য মানে হচ্ছে নগদ অর্থ, অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে যারা যারা টাকা পাবে ওই টাকাটা তাদের যেহেতু খুব দ্রুত পরিশোধ করে দিতে পারে, পাওনাদার যারা আছে চাহিদা মাত্র তাদের টাকা পরিশোধ করে দেওয়ার ক্ষমতাই হচ্ছে তারল্য। তো যে প্রতিষ্ঠানের যথেষ্ট পরিমাণে তারল্য আছে সেই প্রতিষ্ঠানে কিন্তু ব্যাংক ঋণ গ্রহণ দিবে, ঋণ দিবে। তাহলে কোম্পানি বিবেচনা, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে বিবেচনা করবে ওই কোম্পানির তারল্য কতটুকু আছে। তারল্য মানে নগদ অর্থ বা তার দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু আছে। সে যে ব্যাংকের কাছ থেকে ঋণ নিবে সেই ঋণটা সে কত দ্রুত সে পরিশোধ করে দিতে পারে, এই ক্ষমতাটাকে আমরা বলতে পারি তারল্য। তাহলে তারল্য মানে হচ্ছে নগদ অর্থ, তারল্য মানে হচ্ছে নগদ অর্থ।
দায় পরিশোধ করার ক্ষমতাকে, কোনো প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। তাহলে কোম্পানি যখন ঋণ প্রদান করবে, ঋণ গ্রহণ করবে, ব্যাংক তখন ওই কোম্পানির তারল্যটা বিবেচনা করবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম তারল্য, যে ব্যাংক যখন ঋণ প্রদান করবে কোনো কোম্পানিকে, ওই কোম্পানির যথেষ্ট পরিমাণে তারল্য আছে কিনা। যদি তারল্য থাকে তাহলে এই ব্যাংক ঋণ মঞ্জুর করবে বা ঋণ দিয়ে থাকবে। আর যদি তারল্য যথেষ্ট পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করবে না। এজন্য ঋণ গ্রহণ করতে গেলে কোম্পানির ক্ষেত্রে অবশ্যই তার যথেষ্ট পরিমাণে দায় পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে। এরপরে আমরা দেখতে পেলাম নিরাপত্তা। আচ্ছা, আমরা অনেক সময় কথায় বলে থাকি সেফটি ফার্স্ট। প্রত্যেকটা ব্যাংক প্রতিষ্ঠান বলবে যে আসলে সে যেখানে ঋণ প্রদান করবে ওই ঋণটা যথাসময়ে উঠে আসবে কিনা সেটা জানার জন্য সে কিন্তু দেখবে যে আমি যেখানে ঋণ প্রদান করব, সেই যেখানে প্রদান করব ওইটা আসলে নিরাপদ কিনা, ওইটা আমার জন্য সেফ কিনা, ওই টাকাটা আমার উঠে আসবে কিনা, এখানে কোনো ঝামেলার সৃষ্টি হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে। তো এক্ষেত্রেও এই কোম্পানি বিবেচনার ক্ষেত্রে, অর্থাৎ কোম্পানি যদি হয় ঋণ দানের ক্ষেত্রে, ব্যাংক অবশ্যই নিরাপত্তা বিষয়টি বিবেচনা করবে। যে নিরাপত্তা নাই এমন জায়গায় ব্যাংক এমন কোম্পানিকে ঋণ প্রদান করবে না। তো সে সবসময় চিন্তা করবে আমি এমন জায়গায় ঋণ প্রদান করব বা এমন কোম্পানিকে আমি ঋণ দিব যে কোম্পানি থেকে আমার খুব সহজে এই ঋণের টাকাটা উঠে আসে বা ফেরত আসে, কোনো যেন ঝামেলা না হয়। এরকম নিরাপত্তা নেই এমন কোনো কোম্পানিকে ব্যাংক কিন্তু ঋণ প্রদান করবে না। তাহলে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে আর একটা বিষয় বিবেচনা করে, সেটি হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তা না থাকলে কিন্তু ঋণ গ্রহণ করা যাবে না। ওকে, এরপরে আছে লাভজনকতা, যেটাকে আমরা ইংলিশে বলি প্রফিটেবিলিটি। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান, দেখো যদি প্রতিষ্ঠানটি লসে থাকে, সবসময় তার লোকসান হতে থাকে, তখন কিন্তু ব্যাংক প্রতিষ্ঠান ওই কোম্পানিকে কি দিবে না, লোন দিবে না বা ঋণ দিবে না। কারণ সে তো সবসময় কি করতেছে, লস করতেছে। সো সে যদি ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু ওই ঋণের টাকা সে আর পরিশোধ করে দিতে পারবে না। যদি কোম্পানিটা যথেষ্ট পরিমাণে লাভবান হয়ে থাকে, তার বিগত রেকর্ড দেখা হয় যে বিগত বছরগুলোতে তার অবস্থা খুব ভালো, তার প্রফিট বেশি, ওই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু ব্যাংক ঋণ প্রদান করবে। তো লাভজনক, এখন যদি আমি লোন নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিষ্ঠান যদি যথেষ্ট পরিমাণে লাভজনক অবস্থানে থাকে সেক্ষেত্রে আমি ব্যাংকের কাছ থেকে খুব সহজেই ঋণ নিতে পারবো। আর ব্যাংকও কিন্তু তখন এই লাভজনক অবস্থাটা সে পর্যালোচনা করে বা বিশ্লেষণ করে কিন্তু দেখবে। যথেষ্ট পরিমাণ যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে সে ঋণ দিবে, আর যদি যথেষ্ট পরিমাণ আমার লাভ না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক লোন দিবে না। তো এটা হচ্ছে লাভজনকতা, তো এটাও কিন্তু বিবেচনা করে থাকে। এরপর আরেকটা বিষয় হচ্ছে বৈচিত্র্যতা। আসলে বৈচিত্র্যতা মানে কি, যেটাকে আমরা বলি, তোমরা ফিনান্সের ফার্স্ট পেপারে পড়েছো যে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন, যেটাকে ডাইভার্সিফিকেশন বলা হয়, অর্থাৎ পোর্টফোলিও বলা হয় যে বৈচিত্র্যায়ন। অর্থাৎ যে কোম্পানি, অনেক কোম্পানি আছে একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, তো একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ফলে কি হয়, তার যে কোনো সময় ক্ষতি হতে পারে। যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণই ক্ষতি হয়ে যাবে। আর যদি সে কয়েকটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে একটি প্রোডাক্টের ক্ষতি হলেও অন্যগুলোই কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো অন্যগুলোই লাভ হলে ওই ক্ষতিটা সে পুষিয়ে নিতে পারবে বা কমিয়ে নিতে পারবে। তো এই জন্য যে কোম্পানিগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বা অনেকগুলো ক্ষেত্র আছে, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই কিন্তু ব্যাংক লোন দিয়ে থাকে বা ঋণ দিয়ে থাকে। তো ব্যাংক ঋণ দানের ক্ষেত্রে আরেকটি বিষয় বিবেচনা করে, সেটি হচ্ছে বৈচিত্র্যতা। অর্থাৎ এই কোম্পানিটা আসলে বৈচিত্র্যায়ন আছে কিনা, কোম্পানিটা আসলে একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে না, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হয় বা এইগুলো বিবেচনা করতে হয়। যেমন আমরা জানি, তোমরা সবাই এটা জানো যে বৈচিত্র্যায়ন
কেন করা হয়? কারণ বৈচিত্র্যায়ন কিন্তু করা হয় ঝুঁকি হ্রাসের জন্য। একটি কোম্পানি ঝুঁকি হ্রাস করতে পারে তখনই যখন তার একটি প্রোডাক্টের পাশাপাশি সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে সে কী করতে পারে? ব্যবসা করতে পারে বা ব্যবসা করে। তো এই জন্য আমরা দেখব যখন ব্যাংক ঋণ প্রদান করবে তখন কোম্পানির ক্ষেত্রে বিবেচনা করবে আসলে কোম্পানিটা কি বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করে কি না, এটা বিবেচনা করবে। তাহলে বৈচিত্র্যায়ন মানে হচ্ছে বিভিন্নতাকরণ। একটি প্রোডাক্টের পাশাপাশি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করাকে আমরা বলতে পারি বৈচিত্র্যতা বা বৈচিত্র্যায়ন। তো যদি কোম্পানিটি অনেকগুলো ক্ষেত্র থাকে, তার অনেকগুলো উৎস থাকে, অনেকগুলো বিনিয়োগের সেক্টর থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ওই কোম্পানিকে এসে ঋণ প্রদান করে থাকবে। এরপর আরেকটি হচ্ছে জামানত। তো জামানত মানে হচ্ছে কি? ঋণ মঞ্জুরকালে ব্যাংকের একটা সিকিউরিটি হিসাবে ওই যে কোম্পানিকে সে ঋণ প্রদান করবে ওই কোম্পানির কাছ থেকে সে তার মূল্যবান সম্পদ যেগুলো আছে বা দলিল যেগুলো আছে সেগুলো সে গ্রহণ করতে পারে। অর্থাৎ ওই সম্পদটা সে বন্ধক রাখে। কেন রাখে? তার সিকিউরিটির জন্য। যদি ওই কোম্পানি উধাও হয়ে যায়, কোম্পানি তার টাকা পরিশোধ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ওই দলিলটা তার হয়ে যায়। তো এক্ষেত্রে সে জামানত হিসাবে তার দলিলপত্র রাখতে পারে, তার জমি বা জায়গা যা আছে সেটাও সে রাখতে পারে। অর্থাৎ মূল্যবান সম্পদ সে জমা রাখতে হবে, এগুলো তার সিকিউরিটির জন্য রাখে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটি হচ্ছে যে ঋণ মঞ্জুরের সময় ব্যাংক কিছু বিষয় বিবেচনা করে। কোম্পানি যদি হয় সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে তারা তারল্য বিবেচনা করবে, নিরাপত্তার কথা বিবেচনা করবে, কোম্পানিটি লাভজনক কিনা সেটাও বিবেচনা করবে, কোম্পানিটা বৈচিত্র্যায়ন আছে কিনা কোম্পানির মধ্যে সেটাও সে বিবেচনা করবে। এরপরে লাস্ট অন যেটি সেটি হচ্ছে জামানত। অর্থাৎ এই কোম্পানির কাছ থেকে যে কোম্পানিকে ঋণ প্রদান করবে সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে তার মূল্যবান কিছু সম্পদ, অর্থ না, এখানে অর্থ দিচ্ছে, ঋণ দিচ্ছে, সো অর্থ না, এখানে তার মূল্যবান কিছু সম্পদ আছে যেটাকে আমরা বলতে পারি তার জমি, তারপর দলিল, এই যে মূল্যবান যে জিনিসগুলো আছে সেগুলো সে জামানত হিসাবে রাখতে পারে। যদি কোম্পানি হয় এই 5টি বিষয় বিবেচনা করে কিন্তু ব্যাংক তাদেরকে কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে কোম্পানি যদি হয় সেক্ষেত্রে তাদের এই বিষয়গুলো বিবেচনা করবে। এখন আসো, আমরা সাধারণত জানি যে শুধুমাত্র যে কোম্পানি ঋণ নেয় এমন নয়, কোম্পানি ছাড়াও যে কোনো ব্যক্তি সেও কী করতে পারে? ঋণ নিতে পারে। তুমি ব্যক্তিগতভাবে বিজনেস করতেছো, সেটার জন্য তুমি ঋণ নিতে পারো। এটা হতে পারে এক মালিকানা, হতে পারে অংশীদারি। তো এটার জন্য তুমি ব্যবসা করতেছো, এটার জন্য গ্রাহক বা এটা ছাড়াও তুমি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিতে পারো। সেক্ষেত্রে তোমার কি কি বিষয় ব্যাংক বিবেচনা করবে সেটা আমরা দেখব। যদি গ্রাহক হয়, গ্রাহক মানে যে কোনো ব্যক্তি, সেটা তুমিও হতে পারো অথবা যে কোনো ব্যক্তি হতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বিবেচনা করবে? ফার্স্ট অন যেটা হচ্ছে গ্রাহকের চরিত্র। আমরা জানি যে গ্রাহকের চরিত্র অর্থাৎ গ্রাহকের যে ক্যারেক্টারটা কেমন, সে আসলে ভালো না মন্দ, বা সে কি তার পূর্ব রেকর্ড কি আছে, যে সে কি টাকা নিয়ে কোনো ব্যাংকের কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকাটা যথাসময়ে পরিশোধ করছে কি না, সেটা তার বিবেচনা করবে। অর্থাৎ ফার্স্ট সে দেখবে আসলে গ্রাহকের চরিত্র বলতে আবেদনকারী যে হবে তার অতীত রেকর্ড পর্যালোচনা করতে হবে, যে অতীত রেকর্ডে তার ঋণ নিয়েছে সেটা সে সঠিক সময় পরিশোধ করছে কিনা, বা তার আয়ের উৎস কী, এই বিষয়গুলো তাকে বিবেচনা করতে হবে। যদি সে তার রেকর্ডগুলো ভালো পায়, এটা কিন্তু চরিত্র বোঝাচ্ছে যে সে আসলে সঠিক সময় কথা মতো পরিশোধ করছে কিনা। যদি না করে তাহলে কিন্তু ব্যাংক তাকে ঋণ দিবে না। তো এই বিষয়গুলো অর্থাৎ গ্রাহকের চরিত্র কথাটাও সে বিবেচনা করবে ফার্স্ট। এরপর হচ্ছে গ্রাহকের ক্ষমতা। তো গ্রাহকের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? এখানে ক্ষমতাটা মানে কি? অর্থাৎ তার অ্যাবিলিটি, অর্থাৎ আমি যে ঋণ নিলাম, একজন ব্যক্তি যে ঋণ নিবে সে এই ঋণটা পরিশোধ করার মতো তার ক্ষমতা আছে কিনা সেটাও কিন্তু বিবেচনা করবে। এমন একজনকে ঋণ ব্যাংক দিবে না যে এটা পরিশোধ করতে পারবে না, তার ক্ষমতাটা অবশ্যই দেখবে। সেক্ষেত্রে তার দক্ষতা, তার যোগ্যতা, আসলে সে কি করে, তার দক্ষতা দেখলে বুঝতে পারবে, তার যোগ্যতা দেখলে বুঝতে পারবে যে সে আসলে ঋণ পরিশোধ করতে পারবে কিনা। এই ক্ষমতাগুলো তার দেখতে হবে, এবং তার আন্তরিকতা, এবং সে ব্যবস্থাপক যদি হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তার দায়িত্ব, তার কর্তব্য, তার আন্তরিকতা,
তার যে কাজটা করে এই কাজের সে মুনাফা যোগ্যতা কতটুকু আছে বা মুনাফা গ্রহণ করতে পারবে কতটুকু ইত্যাদি বিষয়গুলো এই গ্রাহকের ক্ষমতার মধ্যে দেখা হয়ে থাকে। তো গ্রাহকের ক্ষমতার মধ্যে ফার্স্ট যেটা বলছিলাম, তার যোগ্যতা আছে কিনা, তার ক্ষমতা আছে কিনা, তার সে অনুযায়ী সে পারফেক্ট কিনা, অর্থাৎ তার ব্যবস্থাপকীয় দক্ষতা কতটুকু আছে, তার আন্তরিকতা কতটুকু আছে, এই বিষয়গুলো গ্রাহকের ক্ষমতার মধ্যে দেখবে একটি ব্যাংক। যদি যথেষ্ট পরিমাণ সব কিছু পজিটিভ হয় তখন কিন্তু ব্যাংক এই গ্রাহককে ঋণ পরিশোধ করে থাকবে বা ঋণ পরিশোধ করবে। এরপর হচ্ছে গ্রাহকের সম্পদশীলতা, যেটাকে আমরা বলি গ্রাহকের সম্পদ। অর্থাৎ একজন গ্রাহক যদি ঋণ নেয় সেক্ষেত্রে তার সম্পদ কতটুকু আছে বা কতটুকু নাই, এই বিষয়গুলো কিন্তু সে বিবেচনা করবে। তো আমরা জানি যে গ্রাহকের সম্পদশীলতা বলতে কি বুঝি সেটা একটু আমাকে বুঝতে হবে, যে তার যথেষ্ট পরিমাণে সম্পদ আছে কিনা, বা সে যে ঋণটা নিবে সেটা ফেরত দেওয়ার তার উৎস কোনটি, সেই উৎসগুলো বিবেচনা করবে। অর্থাৎ এক্ষেত্রে গ্রাহকের যদি মনে করো সে একজন বিজনেসম্যান, সে একজন গ্রাহক হতে পারে, তো সেক্ষেত্রে তার কতটুকু সম্পদ আছে, অর্থাৎ তার টাকা নেই বাট তার কি জমি আছে কিনা, বা তার এটা ছাড়া তার বিজনেস কতগুলো আছে, এই সবগুলো বিষয় কিন্তু এই বিবেচনা করা হয় গ্রাহকের সম্পদশীলতার মধ্যে বা গ্রাহকের সম্পদশীলতা। এরপরে হচ্ছে ঋণ গ্রহণের উদ্দেশ্য। তো ব্যাংক যখন ঋণ দিবে তখন দেখবে সবাইকেই দেখে বা সব গ্রাহকের ক্ষেত্রে সে এইটা বিবেচনা করবে যে আসলে সে ঋণটা গ্রহণ করার উদ্দেশ্য কী। সে যদি উৎপাদনশীল ব্যবসায় খাটায় তো ভালো কথা, যেখান থেকে আর্ন হওয়ার সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনা আছে বা আয় হওয়ার একটি সম্ভাবনা আছে। কিন্তু সে যদি অন্য কোনো উদ্দেশ্য, অর্থাৎ তুমি মনে করো ঋণ নিলা, সেই ঋণ নিয়ে তুমি বসে বসে খাইলে, তখন কিন্তু তোমার এইটাকে সে ঋণ দিবে না। অর্থাৎ সেখানে খেয়াল করতে হবে যে তুমি ঋণটা কোন উদ্দেশ্যে খাটাচ্ছ, তুমি কোন কাজের জন্য, কোন পারপোসের জন্য তুমি এই ঋণটা ব্যবহার করবে, এই বিষয়গুলো কিন্তু ব্যাংক বিবেচনা করে থাকে। কারণ তোমাকে ফার্স্ট দেখবে তোমার ঋণ গ্রহণের উদ্দেশ্য কি। যদি ঋণ গ্রহণের উদ্দেশ্য তোমার ভালো হয় বা তোমার ব্যবসার উদ্দেশ্য হয় এবং যে ব্যবসাটার তোমার যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা আছে এবং এখান থেকে আয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এই সমস্ত কাজের জন্য তোমাকে ঋণ দিবে। অন্যথায় যদি তুমি ব্যক্তিগত কোনো কাজের জন্য বা যেটা তোমার প্রোডাক্টিভিটি নাই বা উৎপাদনশীলতা নাই বা আয় হওয়ার কোনোই সম্ভাবনা নাই, এমন উদ্দেশ্যের জন্য কিন্তু তোমাকে ঋণ দিবে না ব্যাংক। এরপরে আরেকটা লাস্ট অন, যেটা হচ্ছে ঋণ ফেরতের উৎস। হ্যাঁ, তো আমি ঋণ নিলাম কিন্তু আমি এটা যথাসময়ে ফেরত দিতে পারলাম না, তখন কিন্তু আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে যাব। ব্যাংক যাকে ঋণ দিল সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে যথাসময়ে টাকাটা পাবে না। তো এখানে ঋণ ফেরতের উৎস দেখবে। একজন গ্রাহক যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে সে ফেরত দানের ক্ষেত্রে তার উৎস কী, কীভাবে সে এই ঋণটা পরিশোধ করবে, এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করবে। অর্থাৎ এক্ষেত্রে কি কি বিবেচনা করা হয় ঋণ ফেরতের উৎস হিসাবে, যে একজন ব্যক্তি সে ঋণ নিল, তার আয় কতটুকু, তার মাসিক আয় কতটুকু, মাসিক ব্যয় কতটুকু, সে কী কাজ করে, তার আয় হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে। তার কতটুকু সম্পদ আছে বা কতটুকু সম্পদ নাই, এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে। তো এগুলো ছিল আমাদের এখানে 5টা বিষয়। যে গ্রাহক যদি হয় সেক্ষেত্রে তার গ্রাহকের চরিত্র দেখবে, চরিত্র যদি ভালো হয় তাহলে ঋণ দিবে, চরিত্র খারাপ হলে ঋণ দিবে না। এক্ষেত্রে চরিত্র বলতে তার প্রিভিয়াস রেকর্ডকে বোঝানো হয়েছে, তার অতীত রেকর্ডকে বোঝানো হয়েছে, তার রেকর্ড কি ভালো না খারাপ, সে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে সেটা পরিশোধ করছে কি করে নাই, এই বিষয়গুলো সেটা বিবেচনা করবে। তো এগুলো যদি সব পজিটিভ হয় সেক্ষেত্রে ঋণ প্রদান করবে। গ্রাহকের ক্ষমতা দেখতে হবে, ক্ষমতার মধ্যে তার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে, তার আন্তরিকতাকে প্রাধান্য দেওয়া হবে, তার দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।
এরপর হচ্ছে গ্রাহকের সম্পদশীলতা, তার কি আছে বা কি নাই, সে কি বিজনেস করে, তার কতটুকু সম্পদ আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সম্পদগুলো তার দেখা হয়। সম্পদগুলো যদি পজিটিভ থাকে, যথেষ্ট পরিমাণে থাকে, সেক্ষেত্রে ব্যাংক তাকে ঋণ দিবে। এরপর হচ্ছে ঋণ গ্রহণের উদ্দেশ্য, তার কোন উদ্দেশ্যে কোন পারপোজে সে ঋণটা নিচ্ছে সে উদ্দেশ্য বিবেচনা করে ঋণ দিবে। এরপর হচ্ছে ঋণ ফেরতের উৎস, যে ঋণ নিল এই ঋণটা যথাসময়ে সে পরিশোধ করতে পারবে কিনা এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে। তো এখানে আমরা ঋণ মঞ্জুরকালে যে বিবেচ্য বিষয়গুলো সেটি দেখেছি। তো এই অধ্যায়ের মধ্যে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস ছিল। এরপরে দেখো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই অধ্যায়ে যেটা বলা হয়েছে ব্যাংক ঋণের গুরুত্ব, এটা আমরা এই প্রশ্ন দিয়েই আসলে অনেকটা বোঝা যায় ঋণের ক্ষেত্রে বা ঋণের উদ্দেশ্য বা গুরুত্ব যদি আমরা বলি। দেখো, ধারে যদি তুমি ব্যবসা করতে চাও, ধারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমাদের ঋণের দরকার, কারণ এখানে বলাই হচ্ছে ধারে ব্যবসায়। তো ধারে ব্যবসা বর্তমান যুগে বা আধুনিক যুগে যদি তুমি চিন্তা করো তুমি শুধুমাত্র নগদ অর্থ দিয়ে বিজনেস করবে, এমন নয়। নগদ অর্থ দিয়ে সবসময় বিজনেস হয় না, যথেষ্ট পরিমাণে বর্তমানে আমরা ঋণকেই বেশি ব্যবহার করে থাকি বা ঋণের মাধ্যমে আমরা বেশি ব্যবসাটা করে থাকি, অর্থাৎ ধারে বিজনেস বা ধারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমাদের ব্যাংক ঋণের গুরুত্ব রয়েছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা যদি তুমি করতে চাও বা আন্তর্জাতিকভাবে করতে চাও, আমরা অনেক দলিল ব্যবহার করি, যেগুলো আমরা বলি প্রত্যয়পত্র, তারপরে হচ্ছে ব্যাংক ঋণের স্বীকৃতি দলিল বা ব্যাংকের আজ্ঞাপত্র, ব্যাংক ড্রাফট, এগুলো কিন্তু তোমার হচ্ছে ঋণের মতোই ব্যবহার করা হয়। এটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই দলিল ব্যবহার করে আমরা কিন্তু এই বিজনেসগুলো করতে পারি। তাহলে আমরা ব্যাংক ঋণের গুরুত্ব কিন্তু রয়েছে। যদি আমাদের ব্যাংক ঋণ না থাকতো তাহলে কিন্তু আমরা অনেক ব্যবসা চালাতে পারতাম না। যদি আমি শিল্পের প্রসার ঘটাতে চাই, আমার শিল্পটা এখন অল্প আওতা আছে বা এখন ছোট, এটাকে যদি আমি আরও বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাংক ঋণের দরকার। তো এই ব্যাংক ঋণ নিয়ে আমি শিল্পের পরিসরটাকে আমি বাড়াতে পারি, তো সেক্ষেত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। কৃষি উন্নয়ন যদি করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের কৃষি উন্নয়নের জন্য আমরা ব্যাংক ঋণের ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ সাপোজ তোমার এখন যথেষ্ট পরিমাণে টাকা নেই, ফলে কিন্তু তোমার ক্রয় ক্ষমতাটাও কি থাকবে, কম থাকবে। আর যখন তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিবে তখন তোমার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তো অবশ্যই ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জানি ঋণের গুরুত্ব রয়েছে। নগদ অর্থের বিকল্প, আমরা জানি আমার যথেষ্ট পরিমাণে অর্থ নেই, তো এই নগদ অর্থের বিকল্প হিসাবে আমরা কি করতে পারি, ঋণটা ব্যবহার করতে পারি। এরপরে ভ্রমণের সহায়ক, আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ঋণের ব্যবহার রয়েছে বা ঋণ করতে পারি বা ঋণের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করতে পারি। কিভাবে, এখানে দলিল ব্যবহার করা হয়, ভ্রমণকারীর চেক তোমরা নাম শুনেছ, ভ্রমণকারীর নোট, পর্যটকের প্রত্যয়নপত্র ইত্যাদির মাধ্যমে। এরপরে সম্পদের পরিপূর্ণ ব্যবহার, যদি আমার যথেষ্ট পরিমাণে সম্পদ রয়েছে কিন্তু আমি যদি যথেষ্ট পরিমাণে আমি ব্যবহার করতে চাই সম্পদকে অ্যাপ্রোপ্রিয়েটলি বা ভালোভাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঋণের দরকার রয়েছে। তো যাই হোক, আমাদের ব্যাংক ঋণের গুরুত্ব অনেক ক্ষেত্রেই রয়েছে। আমরা ধারে ব্যবসা করতে গেলে, আন্তর্জাতিক ব্যবসা করতে গেলে, শিল্পের প্রসার ঘটাতে চাইলে, আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে, আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে চাইলে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানি ব্যাংক ঋণের বিকল্প নেই, অর্থাৎ ব্যাংক ঋণের ব্যবহার রয়েছে। তাহলে ব্যাংক ঋণের গুরুত্ব রয়েছে, কারণ বর্তমানে আমরা যত বিজনেস দেখতে পাচ্ছি, যত ব্যবসা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ধারে বিজনেসের কথা আমাদের মনে রাখতে হয়। ধারের ক্ষেত্রে আমরা ঋণটা বেশি ব্যবহার করে থাকি। তো যাই হোক, আজকে আমরা এখানেই ক্লাসটি রাখছি, বা পরবর্তীতে আমরা আবারও এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।